চ্যাম্পিয়ন্স লিগ শুরুর প্রথম 10 বছরে রিয়াল মাদ্রিদ জিতেছিল 6 শিরোপা। 1956 থেকে 66 সালের কথাও সব। 10 নম্বরটা 2014-তে, আর 2024-এ এসে গেল 10 বছরে আবারও ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার সামনে দাঁড়িয়ে রিয়াল মাদ্রিদ। বরুসিয়া ডর্টমুন্ডও সাবেক চ্যাম্পিয়ন। 2013-তে সবশেষ এই ওয়েম্বলিতেই তারা খেলেছিল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। এরপরে 10 বছরে বহু চড়াই উতরাই তাদের গেছে। 24-এ এসে সেই ওয়েম্বলিতেই দুঃখ ভোলার সুযোগ ডর্টমুন্ডের। এক পাশে রিয়ালের রয়্যালটি, অন্য পাশে বুর্জোয়া আধিপত্য গুড়িয়ে দেওয়ার স্বপ্নে বিভোর বরুসিয়া ডর্টমুন্ড। এক পাশে সাদা জাদু, অন্য পাশে হলুদ আবেগ। এক পাশে 64 বছরের ডন কার্লো, অন্য পাশে 40 পেরুনো তেজি তেরজিচ। রিয়াল মাদ্রিদ বরুসিয়া ডর্টমুন্ড, ফুটবল সিজনের সবচেয়ে বড় ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। চলুন কথা বলি আমরা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিয়ে। এই ফাইনাল ম্যাচের পরিষ্কার ফেভারিট রিয়াল মাদ্রিদই, এবং রিয়াল মাদ্রিদ এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে জার্মানির 3টা দলকেই হারিয়েছে। এই ডর্টমুন্ড হচ্ছে তাদের জন্য চতুর্থ প্রতিপক্ষ। কোয়ার্টার ফাইনালে যখন একবার ম্যানচেস্টার সিটিকে তারা হারালো, এপাশের ব্র্যাকেট থেকে অনেকেই ধরে নিয়েছিলেন ফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে থাকবে রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত হলোও তাই। আর এই জার্মানির প্রতিপক্ষের এগেন্সে যে 6টা ম্যাচ রিয়াল মাদ্রিদ খেলেছে, সেখানে 6টার ভেতরে 4টা ম্যাচেই তারা জিতেছে 1 গোলের ব্যবধানে। বোঝাই যাচ্ছে বেশ টাইট ম্যাচ তাদেরকে খেলতে হয়েছে। এবার তাদের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড, যারা এবারের সারপ্রাইজ প্যাকেজ। বুন্দেসলিগায় এই দলটা হয়েছে 5ম। লিগের টালমাটাল অবস্থার পরও তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যে জায়গা করে নিয়েছে, সেটা এই মৌসুমের অন্যতম বড় চমক। আরও বড় চমক আসলে গ্রুপ স্টেজে যখন তারা পড়েছিল পিএসজি, এসি মিলান, নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে একই গ্রুপে। কেউ ধারণাও করেন নাই যে বরুসিয়া ডর্টমুন্ড এই গ্রুপ থেকে উতরে যাবে। উতরে তো তারা গেলই, তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছিল রাউন্ড অফ 16-এ। এরপরে ডাচ চ্যাম্পিয়ন পিএসভি, কোয়ার্টার ফাইনালে আতলেতিকো মাদ্রিদ, সেমিফাইনালে পিএসজিকে হারিয়ে স্বপ্নের ফাইনালে চলে গেছে এইডিন তেরজিচের দল। ডর্টমুন্ডের এই গল্পটা আসলে তাদের কোচ এইডিন তেরজিচেরও গল্প। গেল বছর মে মাসে যখন বুন্দেসলিগা শিরোপাটা প্রায় জিতে গিয়েছিল বরুসিয়া ডর্টমুন্ড, সেই ম্যাচে তাদের দরকার ছিল একটা জয়। একেবারে শেষ ম্যাচে গিয়ে তারা জিততে পারে নাই, তারা ড্র করেছিল 2-2 গোলে। এবং এরপর এই তেরজিচ, যার বয়স 41, তিনি বরুসিয়া ডর্টমুন্ডের বিখ্যাত সেই ইয়েলো ওয়ালের সামনে দাঁড়িয়ে একা কেঁদেছিলেন অনেকক্ষণ। ওই ছবিটা ইতিহাস হয়ে গেছে। ঠিক 1 বছর পর চিত্রপট কতখানি পাল্টে গেছে। এই তেরজিচই এখন বরুসিয়া ডর্টমুন্ডকে ফাইনালে নিয়ে গেছেন। এবং বরুসিয়া ডর্টমুন্ডকে ফাইনালে তোলা আগের দুবারের দুজন কোচই আসলে লেজেন্ডারি। একজনের নাম ইয়র্গেন ক্লপ, আরেকজনের নাম অটমার হিটসফিল্ড। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই তেরজিচ, তিনিও আসলে কিংবদন্তি হওয়ার পথেই আছেন যদি তিনি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটা জিততে পারেন। মহা কঠিন কাজ। তার প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ, চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সবচেয়ে সফল দল। দলটার প্রতি তার শ্রদ্ধা আছে, কিন্তু তার আলাদা একটা ফুটবল দর্শনও আছে। এবং তিনি যা বলছেন যে 10-20 বছর আগেও ফুটবলে যাদের কোনো খবর ছিল না, তারা টাকা দিয়ে এখন ঐতিহ্যকে ট্রাম্প করতে শুরু করে দিয়েছে। এবং যদি বরুসিয়া ডর্টমুন্ড এবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে যায়, তাহলে তারা একটা জবাব দিতে পারবে এবং একটা দুর্দান্ত গল্পের শেষটা তারা মধুরভাবে করতে পারবে। দেখা যাক এইডিন তেরজিচের সেই চাওয়া তার দল পূরণ করতে পারে কি না। তাদেরকে কিন্তু সবাই আন্ডারস্টিমেট করেছে, এবং এই আন্ডারস্টিমেটিংটা তাদের জন্য আসলে আশীর্বাদ হয়ে এসেছে বলে আমি মনে করি। এবং তাদেরকে এই আন্ডারস্টিমেটিংটা সাহায্য করেছে তাদের ভিতরে টিম বিলিফ এবং টিম গেমটা খেলতে এবং টিম হিসাবে নিজেদেরকে গ্রো করতে। তাদেরকে কিন্তু ভালো একটা সাহায্য করেছে, কারণ বিগত বছরগুলোতে ফ্যান, এক্সপার্ট এবং মিডিয়ার একটা এক্সপেকটেশন ছিল বা থাকছে ডটমুন্ড থেকে, যেটা কিন্তু এই বছর ছিল না। এই বছর ডটমুন্ড পুরাই মিডিয়ার আড়ালে ছিল, এবং এটা কিন্তু ডটমুন্ডের টিমকে এবং ডটমুন্ডের কোচ, প্লেয়ার্সদেরকে সাহায্য করেছে। তবে তেরজিচের গল্পটা আরো বেশি ইন্টারেস্টিং। তিনি এই মৌসুমে যখন তার দলকে খেলাচ্ছিলেন, বুন্দেসলিগায় খুব একটা ভালো তার দল করছিল না। মিড সিজনে তার 2জন সহকর্মী আসলেন, যারা তার 2 অ্যাসিস্ট্যান্ট, এবং যারা বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক 2 ফুটবলার। একজনকে আপনি হয়তো খুব ভালো মতনই চেনার কথা, নুরি সাহিন। আপনি আরেকজনকেও হয়তো চিনবেন, সোভেন বেন্ডার। এই ভদ্রলোকও বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে খেলেছেন। এবং এই দুজনই গেলবার যখন বরুসিয়া ডর্টমুন্ড চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল 2013 সালে, সেবারও দলে ছিলেন।
এবং বরুসিয়া ডর্টমুন্ডের ডিফেন্ডার ম্যাটস হমেলসের মতে এই দুজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে আসার পরে দলের খেলায় বড় ধরনের পরিবর্তনও নাকি এসছে এবং যে কারণে নাকি তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পর্যন্ত চলে গেছে। ডর্টমুন্ড কিভাবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল? কাউন্টার অ্যাটাক তাদের সবচেয়ে বড় ভরসার নাম এবং তাদের যে রেকর্ড সেগুলো তাদের পক্ষেই কথা বলছে। চ্যাম্পিয়ন্স লিগে 12 ম্যাচের ভেতরে তারা এখনো পর্যন্ত 6টায় ক্লিন শিট রেখেছে আর 9টা তারা মাত্র গোল কনসিড করেছে। এই যে 6টা ক্লিন শিট, এই 6টা ক্লিন শিটের ভেতরে দুটো আবার পিএসজির বিপক্ষে কিলিয়ান এমবাপেদের এগেইনস্টে। বরুসিয়া ডর্টমুন্ড জানে যে তারা কাউন্টার অ্যাটাকে দুর্দান্ত এবং তাদের এই ম্যাচে জেতার একমাত্র আশাই আসলে কাউন্টার অ্যাটাকিং ফুটবল। কেমন একাদশ তারা নামাতে পারে, প্রবাবল 11 কি সেখানে চমক দেওয়ার মতো তেমন কিছু নাই। এই ফরম্যাটেই তারা খেলে এসছে। তারা মূলত 4-2-3-1 ফরমেশন ফলো করে এবং এই জায়গাতেও তেমন একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা ফাইনালে নাই বললেই চলে। গোলকিপিং পজিশনে কোবেল দারুণ করেছেন এখনো পর্যন্ত এবং তার এই ব্যাপারটা বা তার পারফরমেন্সটা অনেকটুকু আড়াল হয়ে যাচ্ছে আসলে ম্যাটস হুমেলস এবং স্লটারব্যাকের পারফরমেন্সের কারণে। স্পেশালি ম্যাটস হুমেলস, বয়স কত তার? 35.5 বছর। আর তিনি যা করেছেন সেমিফাইনালে, যেরকম ক্লিয়ারেন্স করেছেন, যেরকম ইন্টারসেপশন করেছেন, একই সঙ্গে মহাগুরুত্বপূর্ণ গোলটাও তিনি করেছেন। জার্মানি হয়ে ওয়ার্ল্ড কাপ উইনার ম্যাটস হুমেলস তিনি চাইবেন চ্যাম্পিয়ন্স লিগটা যেন তার কাছেই যায়। রিয়ারসন রাইট ব্যাকে তার থাকার কথা, মার্টসেনের কথা আলাদা করে আপনি বলতেই চাইবেন। চেলসি থেকে ধারে তিনি এসছেন বরুসিয়া ডর্টমুন্ডে, সেটাও এবারে শীতকালীন দল বদলে। আমরা বলছিলাম যে ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে বরুসিয়া ডর্টমুন্ডে বেশ কিছু পরিবর্তন এসছে। যে কটা পরিবর্তন তাদের এসছে, দুজন কোচ তো এসছেন, অ্যাসিস্ট্যান্ট কোচ যারা খেলায় বড় ধরনের প্রভাব রেখেছেন বা প্লেয়িং স্টাইলে, এবং দুজন ফুটবলারকে ধারে তারা এনেছে প্রিমিয়ার লিগ থেকে, একজন তো ম্যাটসেন এবং আরেকজন জেইডন সানচো। এবং এই যে ফরমেশন আমরা দেখছি, এই জায়গায় যদি তারা রিয়াল মাদ্রিদকে হারাতে চায় ডর্টমুন্ড, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ারটার নাম সম্ভবত জেইডন সানচো। সেমিফাইনালে তিনি দারুণ করেছেন এবং তার প্রতিপক্ষ এখানে হতে পারে কি হওয়ারই কথা ফার্লান মেন্দির এগেনস্টে যদি সানচো অ্যাডভান্টেজটা পেয়ে যান, তাহলে তার তো কপাল খুললই, তার দলেরও কপাল খুলে যাবে। আরও কয়েকটা ব্যাপার এখানে বলা দরকার। মার্সেল সাবিৎজার, এমরে চান, এই দুই মিডফিল্ডার এই বয়সে এসে এই সময়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবেন, এটা হয়তো কেউ প্রত্যাশাও করেন নাই। কিন্তু এই যে ফরম্যাটটার কথা বা ফরমেশনটার কথা আমরা বলছি, সেই শেপে খুব বেশি গুরুত্বপূর্ণ এই দুজনের পারফরমেন্স। স্পেশালি এমরে চান, তিনি যে কাজটা করেন সেন্টার ব্যাকদের মাঝখানে গিয়ে বল ডিস্ট্রিবিউটের কাজটা, মানে ক্লাসিক নাম্বার 6-এর কাজটা করার চেষ্টা করেন। কিন্তু এখানে তার খুব বড় ধরনের একটা চ্যালেঞ্জ, যখন তার দিকে রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ডে যদি ধেয়ে আসেন, এমরে চান আসলে সেখানে কতখানি হ্যান্ডেল করতে পারবেন। মার্সেল সাবিৎজার নিজেকে যেন নতুন করে আবিষ্কার করেছেন এই বরুসিয়া ডর্টমুন্ডে এসে। জুলিয়ান ব্রান্ড নাম্বার 10-এর রোলটায় তিনি খেলেন এবং তাকে খুব বেশি দরকার হবে বরুসিয়া ডর্টমুন্ডের বেশ কিছু জায়গায়। ফরওয়ার্ড পাসের ক্ষেত্রে তো একটা আছেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে কাজটা ডর্টমুন্ড করে সেটা হচ্ছে এই যে সেন্টার ব্যাকরা, ইনফ্যাক্ট লেফট ব্যাক বা রাইট ব্যাক, ফুল ব্যাকরা, তারা আসলে লং বল ডেলিভার করেন কার জন্যে? ফুলকোর্গের জন্য। এবং ফুলকোর্গের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে তিনি ফিজিক্যালি বেশ স্ট্রং, অ্যান্টোনিও রুডিগারকে টেক্কা দিতে পারেন টাইপ স্ট্রং। এবং ফুলক্রুগ তিনিও জার্মান, অ্যান্টোনিও রুডিগারও জার্মান। এইখানে একটা মজার ব্যাটল আমরা দেখতে যাচ্ছি। লং বল, ডিরেক্ট অ্যাটাক, রিয়াল মাদ্রিদের ডিফেন্সের পেছনের জায়গাটা কাজে লাগানো, এই হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ডের টোটকা হতে পারে। এটা যেমন আমরা বুঝি, এটা রিয়াল মাদ্রিদের না বোঝার কোনো কারণ নাই, সবাই জানে। যখনই প্রয়োজন হয়েছে কাউন্টার অ্যাটাকিং এ ডর্টমুন্ড গেম শিফট করেছে, তখনই কিন্তু তাদের উইঙ্গার্সরা বা লেফট ব্যাকসরা একটা প্লেয়ারকে কিন্তু তারা মাঠের অপর সাইডে খুঁজে পেয়েছে এবং এই সেম ফরমেশন এবং সেম ট্যাকটিক্স নিয়েই কিন্তু ডর্টমুন্ড রিয়াল মাদ্রিদের সাথে মাঠে নামবে। তারা রিয়াল মাদ্রিদকে খেলতে দিবে এবং তারা চেষ্টা করবে রিয়াল মাদ্রিদকে তাদের ঘরে এনে, মানে তাদের সাইডে এনে একটা কাউন্টার অ্যাটাকের সিচুয়েশন তৈরি করার। তারা কাউন্টার অ্যাটাকে অত্যন্ত ভালো একটা দল এবং একেবারে শূন্য থেকে গোল বের করে আনাটা এই ধরনের কাপ টুর্নামেন্টে বিশেষ করে যে দলগুলো অনেক দূর আগায়, এই ক্ষমতাটা থাকাটা সেই দলগুলোর জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আমরা কিন্তু কোয়ার্টার ফাইনালে এবং সেমিফাইনালে দেখেছি যে ডর্টমুন্ডের সেই সক্ষমতাটাও রয়েছে যে হঠাৎ করে এগেইনস্ট দ্য রান অফ প্লে গোল বের করে আনাটা। ফাইনাল সবার কথা আলাদা করে না বললে সেটা অন্যরকম হয়ে যায়। আদিয়ামি যে কাজটা করেন, তিনি প্রচুর পরিমাণ মাঠে দৌড়ে বেড়ান এবং তার ওই ওয়ার্কটা খুব বেশি জরুরি এই দলটার জন্য। এই